প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। তোমরা কি আমার গত দুটো ক্লাস দেখেছিলে? যদি দেখে থাকো তাহলে আজকের ক্লাসের জন্য তোমাদেরকে আবার আমি স্বাগত জানাচ্ছি আমার আজকের অনলাইন ক্লাসে। লক্ষ্য করো, আমরা বোর্ডে লিখেছি কৃৎ প্রত্যয়। আমি গত দুটি ক্লাসে প্রত্যয়ের প্রকৃতি প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কৃৎ প্রত্যয় নিয়ে আলোচনা করব। তাহলে আমার তৃতীয় অধ্যায়ের যে তদ্ধিত প্রত্যয়, কৃৎ প্রত্যয়, সেই যে পরিচ্ছেদগুলো আছে আমি আশা করছি আজকে শেষ হয়ে যাবে। তাহলে মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমরা বোর্ডে লিখেছি কৃৎ প্রত্যয়। এই বিষয়টি প্রত্যয় আলোচনা করার সময় আমি আলোচনা করেছিলাম। ক্লাসের সুবিধার জন্য আমি আরেকবার আলোচনা করছি। দেখো, ক্রিয়াপদকে ভাঙলে আমরা দুটো অংশ পেয়ে থাকি, ক্রিয়ামূল, কৃৎ প্রত্যয়। আর ক্রিয়াপদকে ভাঙার পর যে ক্রিয়ামূলটা পাই, এই ক্রিয়ামূলকে ধাতুও বলে, আবার কি বলা হয়, ক্রিয়া প্রকৃতিও বলা হয়। আমি কিন্তু পূর্বে এই বিষয়টি আলোচনা করেছিলাম। এবং আমরা যে প্রত্যয়টি পেয়ে থাকি, প্রকৃতির সঙ্গে যে অংশটি যুক্ত হয় ডান দিকে, সেটা কি, সেটা হচ্ছে প্রত্যয়। তার মানে ক্রিয়ামূলের ডান পাশে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে থাকে, সেই বর্ণ বা বর্ণসমষ্টিকে বলা হয় প্রত্যয়। আর ক্রিয়ামূলের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেই প্রত্যয়টিকে বলা হয় কৃৎ প্রত্যয়। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? ক্রিয়াপদকে ভাঙলে আমরা দুটি অংশ পাচ্ছি, ক্রিয়ামূল। এই ক্রিয়ামূলকে আবার ধাতু, ক্রিয়া প্রকৃতিও বলা হয়, এবং ক্রিয়ামূলের সঙ্গে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। তোমরা যদি বোর্ডের ডান দিকে ওপরে লক্ষ্য করো তাহলে দেখবে যে আমি লিখেছি পর যোগ ওয়া। লিখেছি পর যোগ ওয়া। কি হয়েছে? পড়ুয়া। কি হয়েছে শিক্ষার্থীরা? পর যোগ ওয়া, পড়ুয়া। আচ্ছা, এখানে যে আমি নতুন শব্দটি পেলাম, এই ক্রিয়ামূলের সঙ্গে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে যে নতুন শব্দটি পেলাম, এটাকে বলা হয় কৃদন্ত পদ। তার মানে ক্রিয়া প্রকৃতির সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দটি আমি পাবো, সেই শব্দটিকে বলা হয় কৃদন্ত পদ। তাহলে কৃদন্ত পদ কাকে বলে? কৃৎ প্রত্যয় সাধিত শব্দটিকে বলা হয় কৃদন্ত পদ। আরেকটি জিনিস আমি পরিষ্কার করে নিচ্ছি, আমরা যখন কৃৎ প্রত্যয় পড়ব এবং কৃৎ প্রত্যয়ের ক্রিয়া প্রকৃতি চেনার অন্যতম একটি চিহ্ন হচ্ছে এই রুট ওভার চিহ্নটি। আমার কৃৎ প্রত্যয়ের পাশে যে ক্রিয়ামূলটি থাকবে, এই যে আমার কৃৎ প্রত্যয়, এটা হচ্ছে আমার কৃৎ প্রত্যয়। এই কৃৎ প্রত্যয়ের পাশে যে ক্রিয়ামূলটি আছে এটি হচ্ছে কি, ক্রিয়া মূল, বা একে আমরা ধাতু বা ক্রিয়া প্রকৃতিও বলতে পারি। এই ক্রিয়ামূলটির যে দেখতে পাচ্ছ পর, এই ক্রিয়ামূলটির উপরে আমি একটি চিহ্ন ব্যবহার করেছি। এই চিহ্নটিকে বলা হয় রুট ওভার চিহ্ন। আর এই চিহ্নটি যখন আমি দিব তখন ক্রিয়ামূলের পাশে ক্রিয়া প্রকৃতি নামক শব্দটি লেখার কোনো প্রয়োজন নেই। আমি আবার বলছি, যখন ক্রিয়ামূলের উপরে আমি এই রুট ওভার চিহ্নটি ব্যবহার করব তখন আমার প্রকৃতি শব্দটি লেখার কোনো প্রয়োজন নেই। আমি ক্রিয়া প্রকৃতি লিখবো না, জাস্ট ক্রিয়া লিখলেই হবে। আচ্ছা, তাহলে ক্রিয়াপদকে ভাঙলে দুটি অংশ পাচ্ছি, এবং সেই দুটি অংশের একটিকে বলা হয় ক্রিয়ামূল, অপরটিকে বলা হয় কৃৎ প্রত্যয়। এবং কৃৎ প্রত্যয়ের উদাহরণ সহকারে আমি এখানে দেখিয়ে দিলাম। আর কৃৎ প্রত্যয় যুগে সাধিত পদটিকে বলা হয় কৃদন্ত পদ। আচ্ছা, এবার দেখো বোর্ডে লিখেছি, কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তন হয়। এই পরিবর্তনকে বলা হয় গুণ ও বৃদ্ধি। আমি বোর্ডে উদাহরণ দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে লক্ষ্য করো, আমি লিখেছি গুণ ও বৃদ্ধি। তাহলে গুণটা কি, বৃদ্ধিটা কি, এবার একটু বোর্ডে বুঝে নিই। লক্ষ্য করো, একটু নিচের দিকে পূর্বে যে লিখেছিলাম সেই লেখাটা, কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়। এই পরিবর্তনকে বলা হয় গুণ ও বৃদ্ধি। এই পরিবর্তনকে বলা হয় গুণ ও বৃদ্ধি। এবার আমরা লক্ষ্য করব গুণটা কি। আমি ক নম্বর সূত্রে লিখেছি
লক্ষ্য করো, আমার যে এখানে কৃদন্ত পদ, পদটি সৃষ্টি হয়েছে, এই কৃদন্ত পদটি দেখো, এই যে মূল স্বর ছিল ৯ দীর্ঘিকার। কি ছিল? ৯ দীর্ঘিকার। এখানে এই দীর্ঘিকারটা কি হয়ে গেছে? একার হয়ে গেছে। এটাকেই বলা হয় কি? আদিস্বর পরিবর্তন। ক্রিয়ামূলের এই যে ইকারটা ছিল, ক্রিয়ামূলের এই ইকারটা পরিবর্তিত হয়ে আমি যে নতুন শব্দটি সৃষ্টি করেছি, এই নতুন শব্দটির যে প্রথম স্বরটা কি হয়ে গেছে? একার হয়ে গেছে। দেখো বলেছি ই স্থলে এ হয়, যেমন নি যোগ আ, এখানে ইকারটা হয়ে গেছে, এখানে কি? একার হয়ে গেছে। তার মানে ই স্থলে, ই অথবা ই স্থলে এখানে কি? আ প্রত্যয় যুক্ত হলে সেটা কি হয়ে যায়? এ হয়। এটাকে বলা হয় আদিস্বর পরিবর্তন। এটাকে বলা হয় আদিস্বর পরিবর্তন। খ নম্বরটা লক্ষ্য করো, উ স্থলে কি হয়? ও হয়। যেমন আমি এখানে লিখেছি, এখানে লিখেছি ধু যোগ আ। কি লিখেছি? ধু যোগ আ। এখানে যে উকারটা, এখানে কিন্তু উকার আর নেই, এখানে হয়ে গেছে ওকার। তাহলে এই যে পরিবর্তন দেখতে পাচ্ছ, এই পরিবর্তনটি কি বলা হয় হচ্ছে কি? গুণ। এই পরিবর্তনটি কি বলা হয় হচ্ছে? গুণ। আচ্ছা, এবার বৃদ্ধিটা দেখব। বৃদ্ধিটা কি? দেখো লিখেছি অস্থলে আ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, অস্থলে আ, যেমন পচ যোগ অ, এই পচর এখানে কি হয়ে গেছে? পচ। পচ যোগ অ, এই অটি নক প্রত্যয় যোগে উচ্চারিত হবে, নক প্রত্যয়ের মতো উচ্চারিত হবে। পচ যোগ অ, এই পর সাথে যে অটা ছিল প, এই পর সঙ্গে যে এখানে একটা লুকায়িত অ ছিল, সেই অটা কি হয়ে গেছে এখানে? আ। ই স্থলে ওই হয়, যেমন শিশু, শিশু যোগ অ, শিশু যোগ অ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই অটা এখানে সংস্কৃত কৃত প্রত্যয় এটার মতো উচ্চারিত হবে। এই যে দুটি দেখতে পাচ্ছ, এই দুটি কিন্তু সংস্কৃত কৃত প্রত্যয়ের একটি অংশ। এই যে ন এবং মূর্ধন্য স ইয় সংযুক্ত, এই দুটো কিন্তু কি? এই দুটো কিন্তু হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়ের অংশ। আমরা আবার একটু আলোচনা করি। অস্থলে আ হয়, যেমন পচ। পচ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পর এখানে সাথে কিন্তু অযুক্ত আছে, তাই না? এই অটির সঙ্গে কি? এই অটি এখানে কি হয়ে গেছে? যখন নতুন কৃদন্ত পদ সৃষ্টি হয়েছে তখন এখানে কি হয়ে গেছে? আ হয়ে গেছে। এই যে একটি বর্ণ থেকে আরেকটি বর্ণ সৃষ্টি, এটা কি বলা হয়? বৃদ্ধি। একটি বর্ণ পরিবর্তে আরেকটি বর্ণের সৃষ্টি, এটি হচ্ছে কি? এটাই হচ্ছে তোমার বৃদ্ধি। আরেকটু লক্ষ্য করো, ই স্থলে ওই হয়, তার মানে শিশু যোগ অ। এই অটা কিন্তু মূলত সংস্কৃত কৃত প্রত্যয়ের, এই যে মূর্ধন্য ষ সংযুক্ত, মূর্ধন্য ষ ইয় সংযুক্ত, এটা যদি এরকম যুক্ত হয়ে থাকে তাহলে এই যে তালবস্যর সাথে যে ইকারটা আছে, সেই ইকারটা কি হয়ে যাবে? উইকার। তাহলে বন্ধুরা, এখানে আরেকটি বাকি ছিল, সেটা হচ্ছে দেখো রি স্থলে অর হয়। দেখো রি স্থলে অর হয়। দেখো এখানে আছে কয় রিকারে ক্রি যোগ তা। এখন এই ক্রিটা, এই যে রিটা উচ্চারিত হবে অরের মতো। কার মতো? অরের মতো। তোমরা যদি সন্ধি বিচ্ছেদ করতে চাও তাহলে সন্ধি বিচ্ছেদের ক্লাস 8-এর যে বর্ণনাটা আছে সেখানে দেখে থাকবে যে আমরা এই অর, রিটা অর, যেমন ওখানে ছিল ঋতু, ঋষি, হ্যাঁ, এরকম আমরা ভেঙেছিলাম সন্ধি বিচ্ছেদে, তখন কিন্তু আমাদের রিটা অরের মতো উচ্চারিত হয়েছিল। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে রি স্থলে অর হয়, মানে আমার যদি ক্রিয়ামূলটার সঙ্গে কি থাকে? কোনো বর্ণের সঙ্গে এই রিকারটা যুক্ত থাকে, তাহলে সেই রিটার উচ্চারণ হবে অরের মতো। দেখো এটার মতো, এটা উচ্চারণটা হবে এই
অরের মতো। তার মানে এই যে রির যে সংক্ষিপ্ত রূপটা এখানে ব্যবহৃত বা কার চিহ্নটা এখানে ব্যবহৃত হয়েছে, এই রির উচ্চারণটা হবে অরের মতো। এর জন্য আমি পেয়েছি করতা। করতা। আবার একটু প্রথম থেকে আলোচনা করে দিচ্ছি। ই বা ই স্থলে এ হয়। দেখো ক্রিয়ামূলের প্রথমে কি ছিল? ইকার ছিল, পরবর্তীতে সেটা কি হয়ে গেছে? আপ্রত্যয় যুক্ত হওয়ার ফলে পরে সেটা কি হয়ে গেছে? একার হয়ে গেছে কৃদন্ত পদে গিয়ে। আবার দেখো উ বা উ স্থলে ও হয়। যেমন ক্রিয়ামূলের এখানে রসুকার ছিল, আপ্রত্যয় যুক্ত হয়েছে সাথে, কিন্তু এই উকারটা কি হয়ে গেছে? ওকার হয়ে গেছে। এই ও দ্বারা কিন্তু আমি ওকার বোঝাবো, এই এ দ্বারা কিন্তু আমি একার বোঝাবো, সরি আমরা বুঝবো। এ দ্বারা একার বুঝবো, ও দ্বারা ওকার বুঝবো। লক্ষ্য করো ই বা ই স্থলে এ হয়, তার মানে ক্রিয়ামূলের সঙ্গে ইকার ছিল, কিন্তু কৃদন্ত পদে গিয়ে সেটা কি হয়ে গেছে? এ মানে একার হয়ে গেছে, এর সংক্ষিপ্ত রূপ হয়ে গেছে। বৃদ্ধিটাও তাই, অস্থলে আ হয়। যেমন ছিল পস যোগ অ, এখানে তোমার এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, আর এই যে পরে যে তোমার একটা অ ছিল, সেই অটা কি হয়ে গেছে? আ হয়ে গেছে, হয়ে গেছে পাচক। ই বা ই স্থলে উই হয়। দেখো শিশু কি ছিল? শিশু, তাই না? তাহলে এর আদি স্বর মানে রস্যিকারটা হয়ে গেছে কি? উইকার। তাহলে আশা করি শিক্ষার্থীরা এতটুকু বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা পরবর্তীতে আমরা কৃত প্রত্যয়ের কিছু সূত্র নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে লক্ষ্য করো, আমি লিখেছি অপ্রত্যয়, অনপ্রত্যয়, অন্তঃপ্রত্যয়, আপ্রত্যয়, আউ প্রত্যয়। দুঃখিত, আমার ওটাই দূরে লিখে ফেলেছি, আমি আর সঙ্গে হবে ও। একটু ভালো করে লক্ষ্য করো, অপ্রত্যয় কেবল ভাববাচ্যে অপ্রত্যয় যুক্ত হয়। আধুনিক বাংলায় অপ্রত্যয় সর্বত্র উচ্চারিত হয় না। মাঝে মাঝে লক্ষ্য করবে যে অপ্রত্যয় যুক্ত হয়েছে ক্রিয়ামূলের সঙ্গে, কিন্তু সেই অর উচ্চারণটি মানে সরাসরি চোখে দেখা যাচ্ছে না, প্রায় অর প্রত্যয়টি লুপ্ত। হার যোগ অ, হার। এখানে লক্ষ্য করো, আমার এই ক্রিয়ামূল হারের সঙ্গে অপ্রত্যয় যুক্ত হয়েছে, কিন্তু আমার কিন্তু এই অর ব্যবহারটি আমি চোখে দেখতে পাচ্ছি না। জিত যোগ অ, জিত। আশা করি বুঝতে পেরেছ। অন প্রত্যয় আকারান্ত ধাতুর সঙ্গে অন স্থলে উন হয়। আকারান্ত ধাতু অন প্রত্যয় যুগে, আমি আরেকটু অন প্রত্যয় যুগে প্রযোজক ধাতু বা কর্মবাচ্য ধাতুর পরে অন স্থলে উন হয় এবং আন স্থলে আনু হয়ে যায়। বোর্ডে লক্ষ্য করো একবার, অন প্রত্যয় আকারান্ত ধাতুর সঙ্গে অন স্থলে উন হয়। দেখো আমি লিখেছি খা যোগ অন, কিন্তু এই অনটা কি হয়ে গেছে? উন। লক্ষ্য করেছো শিক্ষার্থীরা? দ্বিতীয় পর্যায়ে দেখো, আমি একটু আগে বলেছিলাম যে আকারান্ত প্রযোজক ধাতুর পরে আন প্রত্যয় যুক্ত হলে আনু হয়। তার মানে প্রযোজক ধাতু মানে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম প্রযোজক ধাতু কাকে বলে। একটি বাক্যে কর্তা তার কাজটি যখন অন্যকে দিয়ে পরিচালিত করে বা অন্যকে দিয়ে সুসম্পন্ন করে, তখন কর্তা হয়ে যায় প্রযোজক। যেমন মা শিশুকে চা দেখাচ্ছেন, এক্ষেত্রে কর্তা এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজক কর্তাকে বুঝতে পেরেছ। আর প্রযোজক কর্তার আরেকটি নাম হচ্ছে নিযন্ত, প্রযোজক ধাতুর আরেকটি নাম হচ্ছে নিযন্ত ধাতু। লক্ষ্য করো, আনু প্রত্যয়ের ক্ষেত্রে আকারান্ত প্রযোজক ধাতুর পরে আন প্রত্যয় যুক্ত হলে আনু হয়। যেমন জানা যোগ আন, জানানো। লক্ষ্য করেছো শিক্ষার্থীরা? জানা আন, তাহলে জানা যোগ আন কি হয়ে গেছে? জানানো। খেয়াল করেছো? আমার এই আনটা হয়ে গেছে আনো, আনটা কি হয়ে গেছে? আনো। উচ্চারণের ক্ষেত্রে কিন্তু জানান হচ্ছে না, হচ্ছে জানানো। অন্তঃপ্রত্যয় কি শিখবো আমরা এবার? অন্তঃপ্রত্যয়। বিশেষণ গঠনে অন্তঃপ্রত্যয় হয়। তার মানে আমি যখন ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত করে কি করব? কোনো বিশেষণ বাচক শব্দ তৈরি করব বা গঠন করব, সেক্ষেত্রে আমার কি করতে হবে? বিশেষণ গঠনে অন্তঃপ্রত্যয় কি যুক্ত করতে হবে। যেমন দেখো উর যোগ অন্ত কি হয়ে গেছে?
সেজন্য বলা হয়েছে যে বিশেষণ গঠনে অন্ত প্রত্যয় হয়, যে উর যোগ অন্ত উড়ন্ত। এবার লক্ষ্য করো আ প্রত্যয়, বিশেষ্য ও বিশেষণ গঠনে আ প্রত্যয় হয়। বিশেষ্য ও বিশেষণ গঠনে কি হয়? বিশেষ্য ও বিশেষণ গঠনে আমরা লক্ষ্য করেছি যে আ প্রত্যয় হয়। যেমন দেখো পড়া, আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, প যোগ আ, কি হয়ে গেছে? পড়া। আচ্ছা, পর যোগ আ পড়া, তাহলে দেখতে পাচ্ছি যে বিশেষ্য ও বিশেষণ গঠনে আ প্রত্যয় যুক্ত হয়। আমি আরেকটি উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। রাত যোগ আ রাধা, কি হয়েছে শিক্ষার্থীরা? দেখো রাত যোগ আ রাধা, এই রাধা কিন্তু কোনো মানে রাধা মানে হচ্ছে কি রান্না করাকে বোঝাচ্ছে, এটা কিন্তু বিশেষ্য নয়, এটা হচ্ছে কি বিশেষণ একটি পদ। তার মানে বিশেষ্য ও বিশেষণ গঠনে আ প্রত্যয় যুক্ত হয়। যেমন পর যোগ আ পড়া, রাত যোগ আ রাধা। আচ্ছা, আও প্রত্যয়, ভাববাচক বিশেষ্য গঠনে আও প্রত্যয় যুক্ত হয়। ভাববাচক বিশেষ্য গঠনে আমি প্রথমে বলেছিলাম যে অপ্রত্যয়, কেবল ভাববাচ্য অপ্রত্যয় হয় এবং ভাববাচ্য অপ্রত্যয় হয়। আবার লিখেছি যে ভাববাচক বিশেষ্য গঠনে আও প্রত্যয় যুক্ত হয়। তার মানে ভাববাচক শুধু অপ্রত্যয় হয় না, আও প্রত্যয় দিয়েও ভাববাচক বিশেষ্য গঠিত হয়। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, যখন চর যোগ আও চড়াও, লক্ষ্য করা বন্ধুরা, বোর্ডে লিখেছি যে আও প্রত্যয় ভাববাচক বিশেষ্য গঠনে আও প্রত্যয় যুক্ত হয়, চড়াও। তো লোকটি আমার উপর চড়াও হতে পারে, আমি এই কাজটি করলে বাবা আমার উপর চড়াও হতে পারে। ভাববাচক বিশেষ্য মানে কি? ভাববাচক বিশেষ্য হচ্ছে হ্যাঁ মানে কি কাজটি আমার হতে পারে, হবে, এরকম। দেখো ভাববাচক বিশেষ্য গঠনে আও প্রত্যয় যুক্ত হয়, চড়াও, বাবা আমার উপরে চড়াও হতে পারে। আচ্ছা শিক্ষার্থীরা, আমি বোর্ড মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে লক্ষ্য করো, আমি লিখেছি উ প্রত্যয় এবং না প্রত্যয়। বিশেষ্য ও বিশেষণ গঠনে উ প্রত্যয়ের প্রয়োগ হয়। দেখো আমি লিখেছি ডাক যোগ উ ডাকু, ছাড় যোগ উ ছাড়ু। এখানে ছাড়ো বলতে কি ছাড় দেওয়া হয় বা ময়লা পরিষ্কার করার জন্য যে বস্তুটিকে আমরা ব্যবহার করি সেটাকে বোঝানো হচ্ছে। সুতরাং এটা আমরা বুঝতে পারছি এটা মূলত কি, এটা হচ্ছে বিশেষ্য একটি পদ এবং এই পদটিকে গঠন করার জন্য কি উ প্রত্যয় যুক্ত হয়েছে। ডাকু ডাকাত, তাই না? এটাও কিন্তু কি একটি বিশেষণ পদ। না প্রত্যয়, বিশেষ্য গঠনে না প্রত্যয় যুক্ত হয়। কি পড়লাম আমরা? যে বিশেষ্য গঠনে না প্রত্যয় যুক্ত হয়। কাঁধ যোগ না, কি হলো? কান্না। কাঁধ যোগ না, কান্না বলতে কি আমার চোখের যে মনে কষ্ট হলে বা মনে কোনো কেউ আঘাত করলে আমরা কি করি? কান্না করি না, সেটা সেই কান্না। সুতরাং এটা কি, এটা হচ্ছে বিশেষ্য পদ। তার মানে আমরা বোর্ডে লক্ষ্য করি বিশেষ্য ও বিশেষণ গঠনে উ প্রত্যয়ের প্রয়োগ হয় এবং না প্রত্যয়েও বিশেষ্য গঠিত হয়। তাহলে আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, আমরা বাংলা কৃৎপ্রত্যয় যুগে কিভাবে শব্দ গঠিত হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আর সময় স্বল্পতার জন্য আমি বিস্তারিত দেখাতে পারলাম না, এজন্য আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। যতটুকু পেরেছি চেষ্টা করেছি, আশা করছি তোমরা খুব ভালো না হলেও মোটামুটি বুঝতে পেরেছো। আর আরেকটি কথা অবশ্যই বলবো যে আমরা আমাদের বিবেকের তাড়নায় বা বলতে পারো যে দায়িত্ববোধ থেকে বা আমরা শিক্ষক হিসেবে ছাত্রদের প্রতি আমাদের যে কর্তব্য সেই দিক থেকে আমি একজন শিক্ষক হিসেবে বা আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষকই এই যে দায়বদ্ধতা বা দায়িত্ববোধ
হ্যাঁ, শিক্ষকদের ছাত্রদের প্রতি যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ থেকেই আমাদের এই অনলাইন ক্লাসটি নেওয়া। তো তোমরা যদি না দেখো, না ক্লাস উপভোগ করো বা ক্লাস না করার চেষ্টা করো, সেটা সম্পূর্ণই দায় তোমাদের। এক্ষেত্রে আমাদের কোনো দায় থাকবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যে সময়টা পার হয়ে যাচ্ছে এই সময়টুকু যেন শিক্ষার্থীরা বাড়িতে বসে কাজে লাগাতে পারে, সময়টা যেন অবহেলায় নষ্ট না করে। এটাই আমাদের মূলত দায়িত্ব থেকেই আমরা এই কাজটি করা। এর চাইতে বেশি কিছু বলতে পারছি না। কে ক্লাস করবে কি করবে না, এমনি খরচ হচ্ছে, এরকম নানা রকম কমেন্টস আমি দেখতে পাই। তো যার ভালো লাগবে তোমরা ক্লাস দেখবে, আশা করি উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে না। এতটুকু বলতে পারি যে উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে না। সুতরাং বাজে কোনো কমেন্টস না করে, যদি ভালো লাগে ক্লাস দেখবে, আর না হলে দেখবে না, কিন্তু বাজে কোনো কমেন্টস কোনো স্কুলের ক্লাসে তোমরা করবে না। আমার এটা তোমাদের প্রতি একটা আন্তরিকভাবে তোমাদের প্রতি একটা অনুরোধ জানাচ্ছি আমি। তো বন্ধুরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের মতো আমার ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা কারক নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটি দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত।